নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। কি গো, খবর টবর কিছু বলো। সে তো বলতেই পারি, কিন্তু তোর কি আর খবর শোনার মতো অবস্থা আছে? কেন বলো তো? টায়ার্ড দেখাচ্ছে নাকি? তা তো একটু দেখাচ্ছেই। কেন রে, রাতে কি ঘুম হয়নি নাকি? ঘুমের আর কি দোষ বলো? সারা রাত রাস্তায় চিৎকার চেঁচামেচি, তো ঘুম হবে কি করে? কিন্তু এত চেঁচামেচি কিসের জন্য? আরে আমাদের পাড়ায় বাহুবলী সংঘ ক্লাব আছে না, তাদের দুটো গ্রুপ কাল সারা রাত তারা ঝামেলা করেছে, মারামারি করেছে। তা এত গোলমাল, কেউ কিছু বলছে না? বলছে তো, মারামারির ভিডিও তো তোলা হয়েছে, কিন্তু ওরা বলছে সব জাল ভিডিও, ওরা নাকি কিছুই করেনি। ক্লাবের মাথারা কেউ এদের আটকাচ্ছে না? ক্লাবের মাথা ছাতার মাথা। ক্লাবের সেক্রেটারি আর প্রেসিডেন্ট দুজনের মদতেই তো এসব হচ্ছে, কিন্তু দুজনেই মুখে কুলু পেটে সুবোধ বালক হয়ে বসে আছে। বলিস কি রে? না হলে আর কি। সেক্রেটারিকে তো দেখলাম সকালে চিংড়ি মাছ কিনছে। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। কিসের ইন্টারেস্টিং? আমার তো সারা রাত ঘুমই হলো না, আর তুমি বলছো ইন্টারেস্টিং। কি জানিস, এসব কাণ্ড ছোট মাপে হলে আমরা মাথা ঘামাই না, কিন্তু যদি বড় মাপে হয়? বড় মাপে হয় মানে বুঝলাম না। ধর, যদি ঘটনাটা যেখানে হচ্ছে সেটা তোদের পাড়ার বদলে মণিপুর হয়, সেই সঙ্গে সেক্রেটারি আর প্রেসিডেন্টের নাম যদি হয় নরেন্দ্র মোদী, অমিত শাহ, তবে কি হয়? সব গুলিয়ে দিলে তো, খুলে বলো। তার থেকে তুই বরং নিজেই দেখে নে। 2 বছরেরও বেশি সময় ধরে রক্তাক্ত মণিপুর, ঘর ছাড়া লক্ষাধিক মানুষ, ধ্বংসস্তূপে পরিণত জনপদ। অথচ যিনি এই সহিংসতার কেন্দ্রে, যিনি সরাসরি বিদ্বেষ ছড়ানোর দায়ে অভিযুক্ত, তাকে রক্ষা করে গেছে বিজেপি নেতৃত্ব। অবশেষে এন বীরেন সিং এর পদত্যাগ। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এত দেরি কেন? গত বছরের 31শে ডিসেম্বর মুখ্যমন্ত্রী হিসেবে নিজের ব্যর্থতা স্বীকার করেছিলেন এন বীরেন সিং, কিন্তু ক্ষমা চাওয়ার পরদিনই দাঙ্গার দায় চাপিয়ে দিলেন কংগ্রেসের ওপর। প্রশ্ন উঠেছে, মণিপুর জ্বলছিল অথচ কেন্দ্র নীরব কেন? গত বছর 7ই আগস্ট এবং 20শে আগস্ট 2023 ফাঁস হয় দুটি ভয়ঙ্কর অডিও টেপ, যেখানে বীরেন সিং নিজেই মেইতেই গোষ্ঠীর হয়ে দাঙ্গার পক্ষে কথা বলছেন। কার সঙ্গে কথা বলছেন জানেন? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে। অডিও টেপ ভুয়ো বলে মণিপুর সরকারের তরফে দাবি করা হলেও দ্য কুকি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস ট্রাস্ট এই ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। 3রা ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি থেকে এই অডিও টেপের সত্যতা পরীক্ষা করার নির্দেশ দেয়। যদিও এর আগেই কোহুর পক্ষের আইনজীবী প্রশান্ত ভূষণ 18ই জানুয়ারি জানান, বেসরকারি ও অলাভজনক সংস্থা ট্রুথ ল্যাব ওই অডিও টেপ পরীক্ষা করে জানিয়েছে, ওই অডিও টেপের কণ্ঠস্বরের সঙ্গে মুখ্যমন্ত্রীর কণ্ঠস্বরের নমুনা 93% মিলে গেছে। এরপরেই মণিপুর জুড়ে হিংসার ঘটনায় এন বীরেন সিং এর জড়িত থাকার অভিযোগ জোরদার হয়। কুকি সম্প্রদায়ের বিরুদ্ধে পরিকল্পিত হামলা চালানোর নির্দেশ দিয়েছিলেন বীরেন সিং নিজে, আর দিল্লি থেকে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এই নৃশংসতাকে নীরবে সমর্থন দিয়ে গেছেন। দিল্লিতে বসে নরেন্দ্র মোদী 2024-এর লোকসভা ভোটের অঙ্ক কষছেন, কিন্তু যখন মণিপুরে গণহত্যা চলছে তখন প্রধানমন্ত্রী পুরোপুরি নীরব। 2023 সালে সংসদের একমাত্র বিবৃতিতেও তিনি এই ঘটনাকে এড়িয়ে যান। অমিত শাহ দাবি করেছিলেন বিজেপি পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বাস্তব অগণিত মৃত্যু, একের পর এক কুকি সম্প্রদায়ের মহিলার ধর্ষণ, গোষ্ঠীভিত্তিক হিংসা, সরকারের প্রত্যক্ষ সমর্থনে ভয়ঙ্কর হত্যা লীলা। বীরেন সিং আজ ইস্তফা দিলেন, কিন্তু মণিপুরের রক্তক্ষরণ কি থামবে? বিজেপির দায় কে নেবে? মোদীর নীরবতা কি এই দাঙ্গার সমর্থন? উত্তর চাইছে ভারত। কি ভয়ানক অবস্থা না? আমার তো সেই কবিতাটা মনে পড়ছে, কথায় কথায় মানুষ পড়ছে 300, এখন তুমি কাদের সঙ্গে মিশছো? যখন মণিপুর চলছে তখন মোদিজি বিদেশ সফরে ব্যস্ত। এত বড় একটা ঘটনা, কিন্তু প্রধানমন্ত্রীর কোনো বিবৃতি নেই। অথচ তিনি তো সারা দেশেরই প্রধানমন্ত্রী, তাই না? তাই তো। আর মোদি শাহ এমন একটা হাবভাব করছে যেন কিছুই হয়নি। হ্যাঁ, সেই আমাদের পাড়ার ক্লাবের সেক্রেটারি মারামারির পর চিংড়ি মাছ কিনছে, আর মোদি হয়তো ছানার ডালনা রাঁধছেন। এবার কিন্তু তুমি ভুল বললে। মোদিজি কি নিজের হাতে রান্না করবেন নাকি? দেশের প্রধানমন্ত্রী বলে কথা। প্রধানমন্ত্রী বলেই তো বলছি, মোদিজি হয়তো মণিপুর নিয়ে ছানার ডালনাই রাঁধছেন। নিজে দেখে নে। মণিপুরে যা ঘটেছে তা শুধু দাঙ্গা নয়, এটি একটি জাতিগত নিধন।
হাজার হাজার মানুষ ঘরছাড়া, কয়েকশো মানুষ খুন, অথচ ভারতের প্রধানমন্ত্রী চুপ। যখন গোটা দেশ চেয়েছে তিনি হস্তক্ষেপ করুন, তিনি বিদেশ সফরে ব্যস্ত। আজও যখন মণিপুরের বিজেপি নেতারা দিল্লিতে এসে মোদির সঙ্গে দেখা করতে চেয়েছেন, তখন তিনি বিদেশে। 2023 সালের জুলাই মাসে প্রকাশিত এক সমীক্ষায় দেখা যায়, মণিপুরের 80% মানুষ চেয়েছিলেন মোদি নিজে হস্তক্ষেপ করুন। বিজেপি সমর্থকরাও চেয়েছিলেন, কিন্তু মোদি একবারও মণিপুর যাননি। 2 মাস ধরে রক্ত ঝরছে মণিপুরে, কিন্তু মোদি কিছুই বললেন না, কিছুই করলেন না। কেন? কারণ এই সহিংসতা বিজেপির রাজনীতি চালানোর জন্য দরকার ছিল। একজন বিজেপি বিধায়ক নিজেই বলেছিলেন, এই দাঙ্গার পেছনে সরকারের মদত আছে। বিজেপির নিজের নেতারাই মণিপুরের বিজেপি সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। 2024 লোকসভা নির্বাচনে মণিপুরে বিজেপির ভোট 17.75% কমেছে। কংগ্রেসের ভোট বেড়েছে 22.88%। কারণ মানুষ জানে বিজেপি এই হত্যাযজ্ঞের জন্য দায়ী। পৃথক কুকি রাজ্যের দাবিতে এখনো মণিপুরের বিজেপি নেতারা মোদির সঙ্গে দেখা করতে চাইলেও তিনি তাদের এড়িয়ে বিদেশে চলে গেছেন। প্রধানমন্ত্রী হিসেবে এর চেয়ে বড় ব্যর্থতা আর কি হতে পারে? এন বীরেন সিং এর পদত্যাগ দেরিতে হলেও লোক দেখিয়ে হলো। মণিপুর রক্তাক্ত, আর প্রধানমন্ত্রী ব্যস্ত নিজের ভাবমূর্তি বাঁচাতে। মণিপুর কি এই অন্যায়ের বিচার পাবে, নাকি বিজেপির নির্লজ্জ রাজনীতি এভাবেই চলতে থাকবে? বেশ, মেনে নিচ্ছি এসবই বিজেপির নির্লজ্জ রাজনীতি, কিন্তু তারপরেও কিছু কথা থেকেই যাচ্ছে। আরে আবার কিন্তু ইফ বাট কেন? সরাসরি বল না। সরাসরি কথাটা হলো, এত কিছুর পরেও কিন্তু দিল্লির নির্বাচনে বিজেপি জিতলো। বিজেপি জিতলো নাকি কেজরিওয়াল হারলো? মানে বিজেপি জিতেছে মানেই তো কেজরিওয়াল হেরেছে, এ তো সোজা কথা। অত সোজা বোধহয় নয়। দিল্লির মানুষ কিন্তু বিজেপিকে জেতাবে বলে ভোট দেয়নি, কেজরিওয়ালকে হারাবে বলে ভোট দিয়েছে। না হলে বিজেপির ভোট পার্সেন্টেজ এত কম হলো কি করে? আরে আরেকটু বুঝিয়ে বলো। তুই এটা দেখ, দিল্লির বিধানসভা নির্বাচনের ফলাফল শুধু একটি দলের হারের গল্প নয়, এটি এক জননেতার ভাবমূর্তির পতনের কাহিনী। 2015 এবং 2020 সালে যিনি প্রায় অবিসংবাদিতভাবে দিল্লির মসনাদে বসেছিলেন, সেই অরবিন্দ কেজরিওয়ালকেই এবার দিল্লির জনগণ প্রত্যাখ্যান করেছে। এটি বিজেপির জয় নয়, এটি আম আদমি পার্টির ব্যর্থতা। 2015 সালে কেজরিওয়াল 70টির মধ্যে 67টি আসনে জয়লাভ করেছিলেন। 2020তেও সেই আধিপত্য বজায় রেখেছিলেন। কিন্তু গত কয়েক বছরে ব্র্যান্ড কেজরিওয়াল ম্লান হতে শুরু করে। জনকল্যাণ, দুর্নীতিমুক্ত প্রশাসনের প্রতিশ্রুতি ধীরে ধীরে অবিশ্বাসে রূপান্তরিত হয়। দিল্লির জনগণ এবার সেই প্রতারণার কঠোর জবাব দিয়েছে। দিল্লির নির্বাচনী রায় এবার স্পষ্টভাবে আম আদমি পার্টির বিরুদ্ধে গেছে। তবে এই ফলাফলে বিজেপির নিরঙ্কুশ জয়ের চিত্র নেই, বরং ভোট শতাংশে দুই দলের ব্যবধান ন্যূনতম। দিল্লির মানুষ কেজরিওয়ালকে প্রত্যাখ্যান করেছে, কিন্তু বিজেপির পূর্ণ সমর্থনেও নিজেদের শিলমোহর দেয়নি। 2015 সালে বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি পেয়েছিল 54.3% ভোট, বিজেপি মাত্র 32%। 2020 সালের বিধানসভা নির্বাচনে আপ পেয়েছিল 53.5%, বিজেপি মাত্র 38.5%। 2025-এর বিধানসভা নির্বাচনে আপের ভোট কমে 43%, বিজেপি পেয়েছে 46.5%। অর্থাৎ আসন সংখ্যা বেড়েছে বিজেপির, কিন্তু ভোট শেয়ার মাত্র 8% বাড়িয়েছে। এর মানে দিল্লিবাসী আপের বিরুদ্ধে রায় দিয়েছে, কিন্তু বিজেপির প্রতিও তারা অগাধ আস্থা দেখায়নি। কারণটা স্পষ্ট, একসময় যিনি বলেছিলেন সরকারি বাংলো নেবেন না, তিনি পরে খরচ করে বিলাসবহুল সরকারি বাসভবন তৈরি করেছেন। আপ সরকার দিল্লির জল, রাস্তা, স্বাস্থ্য ব্যবস্থার মতো মৌলিক সমস্যা মেটাতে পারেনি, কিন্তু নিজেদের সুবিধার জন্য বিলাসবহুল জীবনযাপন করেছে। ভোটাররা এই দ্বিচারিতার শাস্তি দিয়েছে। দিল্লির ভোটাররা কেবলমাত্র প্রশাসনিক ব্যর্থতার কারণে আপকে প্রত্যাখ্যান করেনি। মদের লাইসেন্স কেলেঙ্কারি এবং দুর্নীতির অভিযোগে কেজরিওয়ালের ঘনিষ্ঠ মন্ত্রীদের জেলে যেতে হয়েছে। দলীয় ভাবমূর্তি এত
এতটাই ক্ষতিগ্রস্ত হয় যে দুর্নীতি বিরোধী আন্দোলন থেকে উঠে আসা কেজরিওয়াল নিজেই দুর্নীতির প্রতীক হয়ে ওঠেন। নির্বাচনের আগে কেজরিওয়াল এবং তার উপদেষ্টাদের গ্রেপ্তার বিজেপির প্রতিহিংসা পরায়ণ রাজনীতির নিদর্শন ছিল। রাজনৈতিক মহলের বড় অংশই একে অগণতান্ত্রিক বলেছিল, কিন্তু ভোটের বাক্সে সেই সমর্থন কেজরিওয়াল ফিরে পাননি, কারণ দিল্লিবাসী তার শাসন ব্যবস্থা নিয়ে হতাশ ছিল। গত কয়েক বছরে আপের অন্যতম প্রধান রাজনৈতিক কৌশল ছিল দিল্লির অব্যবস্থার জন্য কেন্দ্রের ওপর দায় চাপানো। এবার ভোটাররা স্পষ্ট করে দিয়েছে, কেজরিওয়ালের এই ব্যর্থতার দায় তার নিজেরই নিতে হবে। এই ফলাফল বিজেপির বড় বিজয় নয়, এটি আপের বড় পরাজয়। কেজরিওয়ালের অহংকার, দুর্নীতি, তোষণের রাজনীতি ও প্রশাসনিক ব্যর্থতার বিরুদ্ধে দিল্লিবাসী ভোট দিয়েছে। আপ কি এই বার্তা থেকে শিক্ষা নেবে, নাকি তাদের রাজনৈতিক ভবিষ্যৎ আরো অন্ধকারের দিকে এগিয়ে যাবে? সত্যি এবার কিন্তু আমার মাথা গুলিয়ে যাচ্ছে। মাথা তোর নয়, গুলিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের। কেন? কেজরিওয়াল আবার কি করলো? কেজরিওয়াল বিজেপিকে নকল করলো। কি বুঝলি? না, বুঝলাম না। কেজরিওয়াল আম আদমি পার্টি তো স্বচ্ছ রাজনীতির প্রতীক বলেই জানতাম। ছিল হয়তো, কিন্তু তারপর কেজরিওয়াল কি করলেন? দুর্নীতিতে অভিযুক্ত হলেন, আর ভোট পাওয়ার জন্য আম আদমিকে বলে হিন্দুত্ববাদেরই রাস্তা নিলেন, নিজেকে হনুমানের ভক্ত বলে প্রচার করলেন। এ তো আবার সব গুলিয়ে গেল। শুধু তোর নয়, আমার মনে হয় দিল্লির ভোটারদেরও মাথা গুলিয়ে গিয়েছিল। কেন বলছি এটা দেখ। একদিকে বিজেপি যেখানে খোলাখুলিভাবে হিন্দুত্বের রাজনীতি করেছে, অন্যদিকে আপও সফট হিন্দুত্ব প্রচারের পথে হেঁটেছে। নির্বাচনের আগে কেজরিওয়াল হনুমান চালিসা পড়েছেন, জয় শ্রীরাম স্লোগান তুলেছেন, এমনকি নিজের হিন্দু আইডেন্টিটি বারবার সামনে এনেছেন। প্রশ্ন হলো, কেজরিওয়ালের এই হিন্দুত্বের নকলনবিশি ভোটারদের বিভ্রান্ত করতে পেরেছে? উত্তর স্পষ্ট, না। 2019 সালের লোকসভা নির্বাচনের পর থেকেই কেজরিওয়াল বিজেপির ধর্মীয় রাজনীতিকে নিজের কৌশলে আনতে চেয়েছিলেন। শাহিনবাগ আন্দোলনের সময় তিনি নীরব ছিলেন, যাতে মুসলিম ভোটাররা তাকে বিজেপির প্রতিপক্ষ ভাবতে পারে। অথচ কয়েকদিন পরেই দিল্লির বিধানসভা ভোটে তিনি হনুমান চালিসা পড়তে শুরু করলেন। 2020 সালের দিল্লি দাঙ্গার সময় যখন পুরো শহর জ্বলছিল, তখন কেজরিওয়াল নীরব ছিলেন। তিনি হিন্দু ভোট হারানোর ভয়ে বিজেপিকে সরাসরি আক্রমণ করতে চাননি, আবার মুসলিম ভোটের কথাও ভুলতে চাননি। দিল্লির হিন্দু ভোটারদের আকর্ষণ করতে কেজরিওয়াল নিজেকে হনুমানের ভক্ত হিসেবে প্রচার করেছেন। তার ক্যাম্পেইনে হিন্দু স্বার্থ রক্ষার বার্তা বারবার উঠে এসেছে, কিন্তু ভোটাররা বুঝেছে এটি বিজেপির কৌশল নকল করার একটি অপকৌশল মাত্র। এবারের নির্বাচনে আপ প্রধানত মুসলিম ও দলিত ভোটের ওপর নির্ভর করেছে। তাদের 22টি জয়ের মধ্যে 14টি আসনই মুসলিম ও দলিত প্রধান এলাকা থেকে এসেছে। কিন্তু অন্য সম্প্রদায়ের ভোট হারিয়ে কেজরিওয়াল বুঝতে পেরেছেন, ধর্মীয় রাজনীতি সর্বদা সফল হয় না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দিল্লির মানুষ কেজরিওয়ালের সফট হিন্দুত্ব কৌশল এবং দুর্নীতিকে শাস্তি দিতে চেয়েছে, কিন্তু বিজেপির ধর্মীয় রাজনীতিও যে পুরোপুরি গ্রহণযোগ্য হয়নি তা ভোট শেয়ারের ব্যবধানই প্রমাণ করছে। দিল্লির জনাদেশ স্পষ্ট বার্তা দিয়েছে, ধর্মের রাজনীতি করে কেউই বেশি দিন টিকতে পারবে না। কেজরিওয়াল নিজের ভাবমূর্তি নিজেই নষ্ট করেছেন। বিজেপিকে হারানোর বদলে তাদের মতোই কৌশল নিতে গিয়ে নিজের অবস্থান দুর্বল করেছেন। আপ কি এবার ধর্ম নয়, উন্নয়নের রাজনীতি করবে, নাকি তারা একই ভুলের পুনরাবৃত্তি করবে? আমার কি মনে হচ্ছে জানো? খুব ভালো কিছু যে মনে হচ্ছে না তা তো বুঝতেই পারছি, তবু বল। আমার মনে হচ্ছে যে মণিপুরে আগুন জ্বলছে আর দিল্লিতে বিজেপি জেতার আনন্দে লাড্ডু বেলোচ্ছে। আরে ইতিহাসে আগে এরম হয়েছে। বলা হয় যখন রোম পুড়ছিল তখন রোমের সম্রাট নিরো বেহালা বাজাচ্ছিলেন, কিন্তু এর বাইরে কিছু না বলা কথা থেকে যাচ্ছে। সেই না বলা কথাটা বলেই ফেলো। আরে কথাটা হলো এই যে দিল্লিতে বিজেপি জিতলো, কিন্তু মণিপুরে চরম হার হারলো। দেশের সুরক্ষার প্রশ্নে হারলো, মানুষের নিরাপত্তার প্রশ্নে হারলো, মনুষ্যত্বের কাছে হারলো বিজেপি। কিন্তু বিজেপি কি এসব নিয়ে ভাবে গো? বিজেপি নাই বা ভাবলো, সময় তো ভাবে, মানুষ তো ভাবে। সময় ডাইনোসরদের আদিম হিংস্র রাজত্বকেও মুছে দিয়েছে। বিজেপির এই নির্লজ্জ রাজনীতি, এই অমানবিক হিংস্রতাকেও সময়ের কাছে, দেশের মানুষের কাছে জবাবদিহি করতে হবে। সেদিনের অপেক্ষায় আমিও আছি, কিন্তু আর নয়। তাই বিয়ন্ড পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।